শীতের উষ্ণময় পড়ন্ত বিকাল। পশ্চিম আকাশে সূর্যটা হেলিয়ে আছে। আছরের আজান হলো, বেশ সময় হয়নি। কাঁধের টনটন ব্যথায় মায়া মাথা উঠিয়ে বসল বারান্দার কাউচের উপর থেকে। কাঁদতে কাঁদতে এখানেই হেলিয়ে ঘুমিয়ে পড়েছিল ও। তীব্র ব্যথা অনুভব করতেই কাঁধে এক হাত ঘষতে ঘষতে বাহিরের দৃষ্টি ফেলল ফুলা ফুলা চোখে। চোখ জ্বালা করে উঠতেই বিরক্তিতে উঠে দাঁড়ালো। এই অসময়ে কতক্ষণ ঘুমিয়ে জানা নেই মার। দুপুরের দিকে না খেয়ে বসেছিল এখানে। তারপর হৃদের কথা মনে করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। এখন পরন্ত বিকাল গড়িয়ে সন্ধ্যা নামবে। ফ্রেশ না হয়ে মায়া গায়ে হলুদ ওড়না জড়িয়ে রুম থেকে বের হলো। পেটে ক্ষুধা লেগেছে বেশ, না খেলেই নয়। দোতলা ঘর থেকে বের হয়ে সিঁড়ি ধরে মায়া নিচে নামল। নিচের ফ্ল্যাটের দরজাটা খোলা থাকায় ঝামেলাবিহীন ঢুকে গেল। ক্লান্ত আর ঘুমের রেশ ঠিকঠাক কাটাতে পারেনি বলে আশপাশটা তেমন লক্ষ্য করল না। সোজা সামনে চলল। বসার ঘরে মায়া ঢুকতে হৃদ চোখ তুলে তাকালো সেদিকে। সদ্য ঘুম জড়ানো ফুলা চোখগুলোর দিকে এক পলক তাকিয়ে হৃদ ফের দৃষ্টি সরিয়ে শফিকুল ইসলামের দিকে তাকালো। মায়া বেখেয়ালি পুনায় তখনও হৃদের উপস্থিতটা ধরতে পারল না। বসার ঘর থেকে কিছুটা দূরে যেতেই হঠাৎ মায়া থামে। চমকে উঠে পাশে তাকাতেই চোখে পড়ল শফিকুল ইসলামের মুখোমুখি হৃদ বসে আছে সোফায়। চমকিত মায়া আর্স্ট হয়ে একপাশে দাঁড়াতেই দেখল ড্রয়িং রুমের পূর্ব থেকে সবাই উপস্থিত ছিল, শুধু মায়া ছাড়া। মায়া এক পলক আশেপাশে তাকায়। জুই আর রেহেনা বেগমকে দেখল কিচেনের সামনে দাঁড়ানো। আর শফিকুল ইসলামের সাথে আরিফও হৃদের মুখোমুখি বসে আছে। আসিফ হৃদ থেকে 2 কদম দূরে দাঁড়ানো। আসিফের দৃষ্টিও মার উপর। মায়া সঠিক বুঝল না এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে। তবে মায়া এত বুঝতে পারল, মায়া এই আলোচনার মাঝে ঢুকেছে। মানে এই আলোচনা আরও পূর্ব থেকেই শুরু হয়েছে। মায়া কৌতূহল তার দূর হলো হৃদের কথায়। হৃদ শফিকুল ইসলাম উদ্দেশ্য ফের বলল, আপনার জামাই হিসাবে আমাকে পছন্দ না। আমার যে শ্বশুর হিসাবে আপনাকে মনে ধরেছে এমনটাও না। দুজনই দুজনের অপছন্দের তালিকায়। তারপরও কম্প্রোমাইজ করতে হবে দুজনকে। কারণ একটাই, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন। আমিও আপনার মেয়েকে ভালোবাসি। আপনি তোত্তারামি করবেন আর আমি যে তা সহ্য করব এমনটাও না। আপনার মেয়ে আমার বউ আজ বিগত 11 বছর ধরে। ঋতের 6 বছর পর থেকে সে আমার সাথে আমার বউ হয়ে জড়িয়ে আছে। তার মানে ঋতও আপনার মেয়ে হয়েছিল মাত্র 6 বছর। এখন আমার ইহকাল পরকালের সাথে সাথে দুনিয়ার বাকি জীবনটাও তো আপনার মেয়ের সাথে কাটাতে হবে। এবার হিসাব করে দেখতে গেলে আপনার থেকে আমার দাবি বেশি আপনার মেয়ের উপর। এখন আপনি যদি বাবা হয়ে আমার বউকে অন্য জায়গায় বিয়ে দিতে চান তাহলে সেটা একান্ত আপনার চিন্তা। তবে এই ক্ষেত্রে আমার চিন্তাটা একেবারে ভিন্ন। আমার বউয়ের দ্বিতীয় বিয়ে মানেই হলো কারি কারি লাশের বন্যা বয়ে যাওয়া। আমি আপনার মেয়েকে ভালোবাসি। কতটা ভালোবাসি সেটা হিসাব করা দুষ্কর। নিজেও আজ পর্যন্ত হিসাব মেলাতে পারিনি এই বিষয়ে। আপনার মেয়েকে ছাড়া আজকাল আমার শুয়ে বসেও শান্তি লাগে না। অশান্তি অস্থির লাগে। আমার অবাধ্য মনটা সারাক্ষণ বউ বউ করে। মানে তার আপনার মেয়েকেই লাগবে। আর আমি হলাম বাধ্যপুরুষ। অবাধ্য মনের লাগাম টানতে বউ নিতে চলে আসলাম। বউ না পেলে আপাতত আমি আপনাদের কিছু করব না। কিন্তু যারা বিয়ে করার উদ্দেশ্য আমার বউকে দেখতে আসতে রাজি হবে তাদের পুরো পরিবারের লাশ এনে আপনার বাড়িতে ফিরবে। আপনি মেয়ের জন্য ছেলে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমি সেই ছেলেদের লাশ ফেলতে ফেলতে ক্লান্ত হব না। আমার প্রফেশন এটাই। তবে রোজ কতটা মানুষ খুন করি সেটা দেখার বিষয় আপনার না। আপনি বাবা হয়ে শুধু দেখবেন আপনার মেয়েকে আমি কতটা সুখে রাখছি আমার কাছে। আমি তাকে অসুখী রাখছি কিনা সেটা আপনার মেন ফ্যাক্ট হওয়া উচিত। নাকি আমি কতটা খারাপ মানুষ সেটা দেখা উচিত। আমি গ্যাংস্টার সেটা বাহিরের মানুষের জন্য। বউয়ের জন্য আমি শুধুই তার ভালোবাসার জায়গায়। তার একমাত্র নিরাপদ স্থান। আমার মনে হয় না এর থেকে বেশি আপনাকে আমার আর কিছু বলতে হবে। বউয়ের মন রাখতে এখানে আসা। নয়তো কথা আমি নিজের বাপেরও শুনি না। হৃদের দায়সারা কথায় দম মেরে বসে আছে আরিফ। আপাতত সে কিছুই বলতে চাচ্ছে না। 2 দিক থেকে এসে ফেসে আছে। এদিক সেদিকে দুটোই তার। মার হঠাৎ সুইসাইড করার কারণ জানার কৌতূহলটাও বেশ, কিন্তু ঝামেলায় মায়াকে এখনও কিছু জিজ্ঞাসা করা হয়নি তার। আগের মার বিষয়টা জানবে, তারপর বাকি সব ডিসিশন। শফিকুল ইসলামের বরাবরই হৃদকে অপছন্দ। মায়াকে হৃদের কাছে ফিরতে পাঠাতে চাই না বিগত সময়ের গঠিত মার হঠাৎ সুইসাইড করাকে কেন্দ্র করে।
মায়া কিছু না বললেও তিনি জানেন হৃদি হয়তো মায়াকে সুইসাইড করতে বাধ্য করেছে। এখন উনার কথা হলো বিয়ে মাসেকের ভিতর যদি উনার মেয়ে মরতে যায় তাহলে আগামী দিনগুলোতে যে উনার মেয়ে হৃদের কাছে ভালো থাকবে তার কি নিশ্চিত? এমনটাও তো হতে পারে কাল উনার মেয়েকে এই ছেলে নিজেই মেরে ফেলল। অস্বাভাবিক কিছু না। এই ছেলের নামে রোজ খুন খারাপি হয়, গুন্ডামিতে সেরা। এমন ভয়ানক ছেলের কাছে কোনো বাবাই তাদের মেয়েদের নিয়ে নিরাপদ মনে করে না। তিনিও করে না। প্রথম থেকেই হৃদের উপর উনার বিশ্বাস ছিল না। মার ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত ছিল। হলো তাই, এই ছেলের জন্য উনার মেয়েটা মরতে গিয়েছিল। ভাগ্য ভালো পুনরায় ফিরে পেয়েছেন উনার মেয়েকে। এবার যদি তিনি আবারও একই ভুল করে এই ছেলের সাথে উনার মেয়েকে সংসার করতে পাঠায় তাহলে সংসার তো হবে না, বরং এবার নিশ্চিত নিজের মেয়েকে হারাবেন চিরতরে। তিনি দৃঢ় নিজের সিদ্ধান্তে। যত কিছু হোক না কেন মেয়েকে তিনি পাঠাবেন না এই ছেলের সাথে। দরকার হলে মেয়েকে তিনি কুমারী করে রাখবে সারা জীবন, তারপরও এমন স্বামী ঘরে আর পাঠাবেন না। এতে যা করা লাগে তিনি করবেন। বেশ গম্ভীর কণ্ঠে বললে শফিকুল ইসলাম। আমি এই নিয়ে বেশ কয়েকবার বলে ফেলেছি মেয়েকে আমি তোমার ঘরে পাঠাবো না। এবার যত কিছু হোক না কেন, যে সংসারে ২৬ দিনের মাথায় আমার মেয়ে সুইসাইড করতে যায় সে সংসারের দরকার আপাতত আমি মনে করছি না। মেয়ে আমি পাঠাবো না তোমার ঘরে। সব বাবা মাই সন্তানের ভালো চায়। আমি বাবা হয়ে নিজের সন্তানকে এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারবো না যেখানে সন্তানের নিজের জীবনের নিরাপদ নেই। আফসোস তোমার সন্তান নেই। থাকলে তুমিও বুঝতে বাবাদের কষ্ট কতটা হয় নিজের সন্তানদের কষ্ট দেখলে। দোয়া করি আল্লাহ যেন তোমাকে মেয়ের সন্তান দান করেন এবং সেই সন্তানদের ধারা তোমাকে বুঝাক বাবাদের কষ্ট কাকে বলে। শফিকুল ইসলামের কথায় হৃদ সহমত পোষণ করে হেয়ালি কথায় বলে, একজ্যাক্টলি, আমিও সেটাই বলছি। আপনি মেয়ে না দিলে তো আমি বাবা হতে পারবো না। আপনার দোয়া কবুল হওয়ার জন্য হলেও আমার আপনার মেয়েকে চাই। হৃদের দায়সারা কথায় থমথমে খেয়ে যায় শফিকুল ইসলাম। খানিকটা রাগান্বিত কণ্ঠে বলল, আমার মেয়ের জন্য কি দুনিয়াতে ছেলের অভাব পড়ছে? তোমার থেকে ভালো ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিব আমি। দেখিও তুমি, জান থাকতে তোমার ঘরে পাঠাবো না আমি আমার মেয়েকে। তুমি যদি জোর করে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাও তাহলে তোমার বাড়িতে গিয়ে সুইসাইড করে মরবো আমি। তখন তুমি থাকিও আমার মেয়ের ঘৃণা আর অপরাধী হয়ে সারা জীবন। আসিফ ভয়ার্ত চোখ বুলিয়ে তাকালো হৃদের দিকে। উপস্থিত সবাই দৃষ্টি হৃদের উপরই। হৃদ শফিকুল ইসলামের কথায় তেমন প্রতিক্রিয়া জানালো না। তিনি না করবেন এমনটা সে জানত। তবে এমন ক্রিমিনাল মাইন্ডের কথা বলবে সেটা সবেমাত্র জানতে পারল। শ্বশুরটাও দারুণ মাইন্ডের। হৃদের বেশ লেগেছে। বাবার মৃত্যুর কথা শুনে মেয়ে এবার জীবনে যেতে চাইবেন না হৃদের সাথে। শ্বশুরের ক্রিমিনাল মাইন্ডের প্রশংসা করতে হয়। হৃদ আলতো হাসল। বউয়ের মন রাখতে এখানে আসা তার। এবার যদি শ্বশুর মশাই হৃদের ভালো মানুষই বুঝতে না চায় তাহলে সে আর কি করবে? তার তো কিছু করার নেই। ভালো মানুষ তো আর সে না। তা তার যা করার তাই করবে। হৃদ আগের ন্যায় শান্ত স্বরে বলতে লাগল, আপনার মেয়ে আমার সবচাইতে বেশি দুর্বলতা জায়গায়। এতক্ষণে সেটা আপনিও বুঝে গেছেন। যা হোক, আমার একটাই কথা, এখন যদি আপনি বাড়াবাড়ি করে আমার বউ আমাকেই না দেন এবং আমার সংসার ভেঙে অন্য কোথায় বিয়ে দিতে চান, সেক্ষেত্রে আমি কাউকে বিচার করব না। দরকার পড়লে আপনাদের সবাইকে মেরে বউ উঠিয়ে নিয়ে যাব। জোর করে সংসার করব আপনার মেয়ের সাথে। তাতেও যদি বউ রাজি না হয় তাহলে আপনার মেয়েকে মেরে তার লাশ নিয়ে সংসার করব। তারপরও বউকে ছাড়ছি না আমি। করুক বউ আমাকে ঘৃণা, তাতে আমার কি? বউ পাশে থাকাটা জরুরি, ভালোবাসাটা জরুরি না। এখন আপনি ঠিক করেন, সবকিছু সুন্দর শালীনভাবে করতে চান নাকি লাশের বন্যা বানিয়ে থামতে চান? আপনি যা চাইবেন সেটাতেই আমি রাজি। চয়েস ইজ ইউর। হৃদের কথায় তেতে উঠে শফিকুল ইসলাম ক্ষেপান্তর গলায় বলে, তোমার কি মনে হয় আমি তোমার হুমকিকে ভয় পাই? যাও, যা করার করো। দিব না আমি আমার মেয়েকে। তোমার ক্ষমতা, গুন্ডামিকে আমি ভয় পাই না। মেরে ফেলো আমাদের, তারপরও মেয়েকে পাঠাবো না তোমার ঘরে। শফিকুল ইসলামের কথায় ঠাস করে দাঁড়িয়ে পড়ল হৃদ। সম্মতি দিয়ে শার্টের হাতা গুটাতে গুটাতে সোজাসাপটা উত্তরে বলল, ওকে ডান, তাই হোক। আমি আমার করণীয় করছি। এবার আপনি পারলে আমাকে আটকে দেখান। কথাগুলো বলতে হৃদ মার দিকে এগিয়ে গেল শার্টের হাতা গুটাতে গুটাতে।
থমথমে পরিবেশটা মুহূর্তে উত্তেজিত হয়ে উঠল হৃদ আর শফিকুল ইসলামের মুখোমুখি অবস্থাতে। মায়া কম্পিত শরীরে ভয়ার্ত মুখে বারবার তাকাচ্ছে হৃদ আর শফিকুল ইসলামের দিকে। মায়া কি বলবে কিছু বুঝতে পারছে না, বলার মতো কথা এই মুহূর্তে গলা দিয়ে আসছে না। হৃদ এগিয়ে এসে মার হাত টেনে ধরে নিজের সাথে জোর করে নিয়ে যেতে থাকল। মায়া পরিস্থিতি অনুকূল বুঝে হৃদ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল শফিকুল ইসলামের মুখের দিকে তাকিয়ে। শফিকুল ইসলাম হৃদের কাজে চমকাননি। তিনি পূব থেকে নিশ্চিত ছিল হৃদ যেন এমন কিছু করবে। তিনি এগিয়ে গেলেন, হৃদের সম্মুখে দাঁড়িয়ে বাধা দিল। দীর্ঘ 11 বছর পর মুখোমুখি হলো জামাই শ্বশুর। মায়া নিজের হাত হৃদের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে। ছাড়ুন বলছি বলে। হৃদ মায়াকে ছাড়ল না, বরং সবকিছু অপেক্ষা করে নিয়ে যেতে চাইলে কেঁদে ওঠে মায়া। টেনে ধরে হৃদের হাত। হাতে টান পড়তেই হৃদ ঘাড় ঘুরিয়ে কপাল কুঁচকে তাকায় মায়ার দিকে। মায়া চোখে পানি নিয়ে হৃদের সাথে যেতে চাচ্ছে না দেখে মুহূর্তের রাগে তেতে উঠে হৃদ। সবকিছু ছেলে খেলা পেয়েছে, বাপ বেটি মিলে তার মজা পেয়েছে। তার ছটফট কারো চোখে না পড়লে সে কেন অন্যের কথা শুনতে যাবে। হৃদ মায়া হাত আরো শক্ত করে চেপে ধরে রাগে কটমট করে তাকালো মায়া দিকে। আরিফ দ্রুততার সঙ্গে এগিয়ে এসে শফিকুল ইসলামকে বাধা দিয়ে হৃদের উদ্দেশ্য বলল, ভাইয়া প্লিজ এই মুহূর্তে রাগারাগি করে কোনো সমাধান পাবেন না। ঋতুর হঠাৎ সুইসাইডের বিষয়টাতে আমরা সবাই ভয় পেয়েছি, এজন্য বাবা ঋতুকে আপনার সাথে পাঠাতে আপত্তি করছে। তবে ভাইয়া আমি কথা দিচ্ছি আমি বাবাকে বুঝিয়ে ঋতুকে আপনার কাছে পাঠাবো। প্লিজ ভাইয়া কিছুদিন সময় দিন ওদের। ঋতুও মানসিকভাবে ডিস্টার্ব, প্লিজ বোঝার চেষ্টা করুন, অন্তত কয়েকটা দিন দেন। টিল্ড রাত 12টা, আবছা অন্ধকার রুম, ডিম লাইটের মৃদু আলো জ্বলছে রুমে। মায়া খাটের সাথে হেলান দিয়ে আতশোয়া অবস্থায় বসে আছে, হাতে কর্নার ল্যাম্পের সুইচ। সেটাকে বারবার অন অফ করছে মন খারাপে। বিকালের দিকে আরিফের কথায় হৃদ ঝামেলা করেনি, চলে গিয়েছিল মায়াকে অগ্নিদৃষ্টিতে শাসিয়ে। মায়া ভাবেনি হৃদ মার জন্য শফিকুল ইসলামের সাথে কথা বলতে আসবে। মায়া অবিশ্বাস লেগেছিল হৃদের উপস্থিতটা, কিন্তু বাবা আর হৃদের মধ্যে বনাবনি হতে না দেখে মায়া স্বেচ্ছায় চুপ ছিল। মায়া এবার সত্যি হৃদের সাথে যেতে চায় না। আর কেনই বা ও যাবে? হৃদ তো দ্বিতীয় বিয়ে করেছে, তার বউ আছে, তাহলে কেন আসল মায়াকে নিতে? দুই বউ নিয়ে সংসার করতে চায় বলে এজন্য। কিন্তু মায়া তো সতীন নিয়ে সংসার করতে চায় না বলেই 2 দিন আগে সেদিন রাস্তায় হৃদকে ইচ্ছাকৃতভাবে বলেছিল শফিকুল ইসলামের সাথে কথা বলে মায়াকে নিয়ে যেতে, নয়তো ও যাবে না। কারণ মায়া পূর্ব থেকে জানত শফিকুল ইসলাম মায়াকে হৃদের কাছে আর পাঠাবেন না। আর হৃদও যে তোত্তারা মানুষ, জীবনের কারো কাছে নত হয়ে কিছু করবে না কখনো। হৃদের শফিকুল ইসলামের কাছে আসা মানে হৃদ খানের এগোতে লাগা। কিন্তু হৃদ সম্পূর্ণ মায়াকে ভুল প্রমাণ করে এগো ফেলে আসল মার জন্য শফিকুল ইসলামের কাছে। এতে মায়া অন্তত চমকেছিল, কিন্তু তাই বলে মায়া সব ভুলে হৃদের কাছে ফিরে যাবে এমনটাও না। মার কষ্ট ভারাক্রান্ত মনে তৎক্ষণাৎ একটা প্রশ্ন উদয় হলো, আচ্ছা ওনার দ্বিতীয় বউটা এখন কোথায় আছে? খান বাড়িতে উনার রুমে আছে? হয়তো আছে, বিয়ে যেহেতু করেছে সেহেতু এক রুমে থাকাটা অস্বাভাবিক কিছু না। সেদিন তো দুজন একসঙ্গেই ছিল। গলায় দলা পাকিয়ে আসা কষ্টগুলো মায়া শুকনো রূপ গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। মায়া কাঁদতে চায় না, তারপরও কেঁদে ফেলে। শক্ত হতেই পারে না। কি করবে মায়ার? হৃদকে ছাড়া তো অন্য কোনো দুনিয়া সে দেখেনি, দেখতেও চায় না। হৃদ না হলেও মায়ার জীবনের দ্বিতীয় কোনো পুরুষ আসবে না, একদম না। হৃদের ছোঁয়া থাকবে শেষ, হৃদই মার স্বামী হয়ে থাকবে। সংসার না করুক, ডিভোর্সও দিবে না হৃদকে মায়া, কখনো না। আবার একত্রে সংসারও করবে না। মায়া হাতে চোখের জল মুছতে মুছতে বারান্দায় খটখট শব্দ পেল। মায়া আবছা আলোয় সেদিকে তাকায়। এত রাতে কিসের শব্দটা সে বুঝল না, তাই সেটা আমল নিল না। কিন্তু ধীরে ধীরে শব্দটা তীব্র হতেই মায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো বারান্দা থেকে কিসের শব্দ আসছে সেটা দেখতে। বাহিরে ঠান্ডা বেশ, গায়ের ওড়না নিতে গিয়েও নিল না। সে তো রুমে একাই, তাছাড়া এত রাতে বারান্দায় হয়তো রাস্তার বিড়াল লাফিয়ে ওঠার চেষ্টা করছে। মায়া তাড়িয়ে দিলে চলে যাবে ভেবে ছেড়ে রাখা এলোমেলো চুলগুলো হাত খোপা করতে করতে এগোলো সেদিকে। বারান্দার দরজার খোলায় আছে। মায়া কাছাকাছি যেতেই হঠাৎই ধূপ শব্দ করে কিছু, বারান্দায় লাফিয়ে পড়ার শব্দ হতেই মায়া চমকে উঠে তাড়াহুড়ো সেদিকে ছুটে গেল।
আবছা আলোয় মায়া বারান্দা ঢুকতে কেউ ওকে এলোমেলো ভাবে ঝাঁপিয়ে চেপে ধরে নিজের সাথে। আতঙ্কিত মায়া চমকে উঠে বলে, আরেহকে আপনি ছাড়ুন, আরেহ, ছাড়ুন। উফ। জোড়াজুড়িতে মায়া বুঝল মানুষটিকে, কিন্তু থামানোর মতো পরিস্থিতি রইল না। জোড়াজুড়িতে মায়া বলে, না, না, দেখুন, আমার জামাটা ছিঁড়বেন না, এটা আমার নতুন জামা, ছিঁড়লে আম্মু বকবে, প্লিজ ছিঁড়বেন না। আরেহ শুনুন, কি করছেন? উফ, আমি না থাকলেই তোর যত সাজগোজ থাকে। ইস, আমি ব্যথা পাচ্ছি। আমি সাজেনি, শুধু নতুন জামাটায় পরেছিলাম। আহ! তীব্র গলা ব্যথায় মৃদু চেঁচিয়ে উঠে মায়া। জোড়াজুড়িতে রিগকে থামানো যায়। অন্যান্য দিনের মতো কোমল আচরণ রিগ করছে না মার সাথে। তার আচরণে মার প্রতি রাগটায় প্রকাশ পাচ্ছে। রিগ মায়াকে দেয়ালের সঙ্গে চেপে ধরে অন্য হাতে জামা টেনে ছিঁড়ে ফেলল ফ্লোরে। মায়া বরাবরই বাধা দেওয়ার চেষ্টা করেও বিফল হল। জোড়াজুড়ির একটা সময় রিগ মায়াকে চেপে কোলে তুলে বারান্দা থেকে রুমে আসল। ডিল মেরে মায়াকে বিছানায় ছুঁড়ে ফেলে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তোদের বাপ বেটির নাটক অনেক সহ্য করেছি। আমি শান্তি না পেলে তোদেরকে শান্তিতে থাকতে দিব। ভালো মানুষ আমি না, তাই খারাপটাই করব তোদের সাথে। মায়া তাড়াহুড়ো পাশের কম্বলটা টানতে চাইল নিজের গায়ে জড়াতে। তার আগেই রিদ মার একটা পা ধরে টেনে নিজের মুখোমুখি করল। আতঙ্কিত মায়া কিছু বলতে চেয়ে মুখ খুলল। দেখুন আমা। মার বাকশক্তি আর হৃদের ধৈর্য দুটোই লোপ পেল। মায়া গঙ্গাল ছটফট করল হৃদের বহুতলে পিষ্ট হয়ে। মধ্যে রাতের শেষ প্রহর। মায়া হৃদের শিরায় বসে গুনগুন শব্দে প্যাচ পোচ করে ওড়না দিনে নাক মুছছে আর হৃদের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। হৃদ খালি গায়ে উপর হয়ে বালিশে শোয়া। ইতিমধ্যে সে ঘুমিয়ে পড়ত, কিন্তু মাথার কাছে মার গুনগুন বিরক্তিকর শব্দে কান্নাকাটিতে ঘুমাতে পারছে না। দু চোখ পাতায় ঘুমের রেশ থেকে আছে। হৃদ ঘুমাতে চাই, অনেকটা রাতের অঘুমাসে। বিগত কয়েক দিনের মনস্তাত্ত্বিক অশান্তিতে ঘুম হয়নি। হৃদ বালিশ থেকে মুখ উঠিয়ে তাকালো পাশে বসে থাকা মার দিকে। গায়ে হৃদের ছিঁড়ে দেওয়া জামাটায় জড়িয়ে রেখেছে। হৃদের হঠাৎ তাকানো চোখাচোখি হলো দু জনের। মায়া যেন আরো বেশি কেঁদে উঠল হৃদের তাকানোতে। হৃদ ধমক দেয়। মায়া ফের কাঁদে। হৃদ বিরক্তি নিয়ে রাগে কটমট করে বলে, কি সমস্যা? আমার মাথা উপর বসে কাঁদছো কেন? যাও তোমার বাপের কাছে গিয়ে কাঁদো। গিয়ে বলো রিক খান তোমাকে ধর্ষণ করেছে। তারপর দেখি তোমার বাপের কতটুকু ক্ষমতা। আমি এখানেই আছি। বাপ বেটির তোর ব্যবস্থা আজ করে যাব এখান থেকে। যাও গিয়ে বিচার দাও। হৃদের কথায় নড়ে না মায়া। আবার বিরক্তিকর কান্নাটাও অফ করল না, বরং হৃদের দিকে তাকিয়ে নাক টেনে ওড়নায় পরিষ্কার করে ঠোঁট ভেঙে বলে, ওই সাদা মেয়েটা কি সত্যিই আপনার বউ? আবছা আলোয় মায়া মুখটা আদলে দেখল হৃদ। এখনো মায়া সেদিনের মেয়েকে নিয়ে ভেবে বসে থাকবে ভাবেনি হৃদ। ভালোবাসা বিশ্বাস থাকতে হয়। হৃদের উপর অবিশ্বাস করাটা তার পছন্দ হয়নি। তারপরও মার মনের অবস্থা বুঝে হৃদ হাত মেলে ডাকল মায়াকে নিজের কাছে আসতে। বুকে আসো। মায়া আসল না, বরং খানিকটা বেঁকে বসলো। আসবে না বলে? না, আগে বলুন ওই সাদা মেয়েটাকে। মার নাহুচে চেতে উঠে হৃদ। রাগান্বিত গলায় শাসিয়ে বলে, ঋতো বুকে আয়। ভালো লাগছে না আমার। হৃদের ধমকে মায়া আপসেই কাছে আসল। কম্বল উঁচিয়ে তার ভিতর ঢুকে হৃদের বুকে মাথা রাখতেই হৃদু হাতে চাপটে শক্ত করে জড়িয়ে ধরল মায়াকে। তারপর বলতে শুরু করে, আমার রুমের মেয়েটা ডক্টর ছিল। কিছু হয়নি আপনাদের মধ্যে? না। তাহলে আপনার বুক পিঠে দাগগুলো কিসের ছিল? সেটা তোমার ছিল আগের রাত্রের দেওয়া। মনে নেই? মায়া মাথা নাড়ালো। ওর মনে আছে। হৃদ ফের বলল, তুমি যাকে আমার রুমে দেখেছিলে সে মূলত ডক্টর ছিল। সেদিন রাতে পার্টিতে আমাকে ড্রাগস সেবন করানো হয়েছিল, তাই তোমাকে পার্টিতে ফেলে এসেছিলাম। কারণ আমি যদি সেদিন না চলে আসতাম তাহলে আরো বিপদ হতো তোমার জন্য। এতটুকু বলেই হৃদ থামে। কৌতূহলে মায়া চমকে চোখ উঁচিয়ে তাকালো হৃদের দিকে। আপনি আগে থেকে জানতেন ওরা আমাদের আঘাত করবে? না। তাহলে? হৃদ মায়া মাথাটা ফের নিজের বুকে চেপে ধরল। আদুরে হাত মায়া মাথায় বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আয়নের সাথে বাহিরে গিয়েছিলে সেটা আমি জানতাম না। তাই তোমার খোঁজ করছিলাম সারা পার্টিতে। তখন অলরেডি আমি ড্রাগস সেবন করে ফেলেছিলাম। কিন্তু তোমাকে হলরুমে কোথাও খুঁজে না পেয়ে আমি ভয় পেয়েছিলাম। খুঁজতে খুঁজতে একটা রুম ভিতর দুজন মানুষের অন্তরঙ্গ অবস্থায় আওয়াজ শুনতে পায়। এক মুহূর্তের জন্য আমি ভীষণ ভয় পেয়েছিলাম যখন রুমের ভিতর থেকে আয়ন আর তোমার গলার স্বর ভেসে আসে তখন।
কিন্তু আমি তার সাথে সাথে বুঝতে পারি নকল করা গলার স্বরটা তোমার হলেও সেই ভয়েস রেকর্ডের মধ্যে যে সকল উত্তেজিত ভঙ্গিতে কথাগুলো ছিল তার কোনোটাই তুমি কখনোই বলতে পারো না। এমনকি রেকর্ডের অর্ধেক ইংলিশের অর্থ তুমি এখনো জানো না। তোমার সাথে আমি থাকি, তাই আমার ধারণা আছে উত্তেজিত অবস্থায় তুমি কতটুকু বলতে পারো। মূলত আমি তখনই শিওর হয়ে যাই রুমের ভিতর তুমি বা আয়ন কেউ নেই। পুরোটাই ফাঁদ। কিন্তু আমি এই ভেবে ভীষণ ভয় পেয়েছিলাম যে যদি সেদিন পার্টিতে ওদের প্ল্যানিং অনুযায়ী রুমের ভিতর তুমি আর আয়ন থাকতে তাহলে কি হতো, আমি কি করতাম। সবটা ভেবে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। এজন্য জুইকে বাধা দিয়েছিলাম রুমের ভিতর না তাকাতে। পার্টি থেকে বের হতে হতে বুঝতে পেরেছিলাম আমার চারপাশে বেশ বর্ষর ষড়যন্ত্র জাল ফেলে হয়েছে। মূলত তাদের টার্গেট ছিল আমাকে ফুটবল করে অ্যাটাক করা। যদি সেদিন আমি চলে না আসতাম বা তোমাকে সরাসরি প্রোটেক্ট করার চেষ্টা করতাম তাহলে হয়তো এমনটাই হতো। আমি নিজেই ড্রাগসে ফুটবল হয়েছিলাম, তোমাদের সবাইকে প্রোটেক্ট করার ক্ষমতা আমার ছিল না। আয়নও আহত ছিল, তাই কৌশল অবলম্বন করে সেদিন তোমার সাথে বাজে ব্যবহার করি আর তাদের ধারণা দেয় তাদের প্ল্যানিং সফল হয়েছে। আমি এমনটা না করলে সবটা আসিফের উপর জোর যেত বেশি। দেখা যেত আসিফ বডিগার্ড দিয়ে সবাইকে হেফাজত করার চেষ্টা করলেও আমার পরিবারের মধ্যে থেকে কেউ না কেউ নিশ্চিত আঘাত পেত, হয়তো মারাও যেত, যেটা আমি কখনোই চাই না। আর এসবের পিছনে বড় হাত ছিল আয়নের বাবা নাহিদ চৌধুরী। মূলত উনার সাথে আমার কিছু বিজনেস শত্রুতা ছিল বিদায় তোমাকে টার্গেট বানিয়ে আঘাত করতো আমাকে ফুটবল করতে। আমি উনার বিষয়টা অনেক আগেই ধরতে পেরেছিলাম, কিন্তু কিছু করতে পারেনি দাদাজানের জন্য। এই বিষয়ে দাদাজানও জানতো, কিন্তু ফুপ্পির কথা চিন্তা করে আমাকে সাময়িক সময়ের জন্য চুপ থাকতে হয়। সেদিন পার্টিতে ওদের মাইন্ড ডাইভার্ট করাটা জরুরি ছিল, তাই তাদের প্ল্যান অনুযায়ী আমি চলি। অহেতুক তোমার উপর রাগারাগি করে চলে আসি। আর আসিফকে ফোন করে জানায় তোমাকে সেফ রাখতে এবং সতর্ক করতে বাকি বডিগার্ড সিকিউরিটিদের। এর মাঝে নাহিদ চৌধুরী মনে করে ওরা ওদের কাজে সফল হয়েছে, যার জন্য আমার চলে যাওয়াতে তারা হামলা না করে তোমাকে নীরবে মারতে চায়। কিন্তু এতেও সফল হয়নি। হঠাৎ আসিফের আগমনে ওরা এক মুহূর্তে জন্ম ভয় পেয়ে জানের বাঁচাতে পালিয়ে যায়, পাল্টা হামলা না করে। এখানেই আমি জিতে যাই তোমাকে সেভ করতে। কিন্তু দ্বিতীয় ফাঁদটা হয় আমার রুমে। নেন্সিকা নামে বিদেশি মেয়েটা ছিল ডক্টর। আমার ওর সাথে দীর্ঘ সময়ের পরিচয়, বলতে গেলে আমার পার্সোনাল ডক্টরদের মধ্যে একজন। বয়সে আমার থেকে 7 বছরের বড় ছিল। ফিটনেস আর সৌন্দর্যের কারণে তুমি নেন্সিকার বয়সটি ধরতে পারোনি। পার্টি থেকে উনার চেম্বারে গিয়ে আমি অ্যান্টিডোজের ইঞ্জেকশন নেয় ড্রাগসের জন্য। ফেরার সময় নেন্সিকা আমাকে ফুটবল ভেবে বাসায় ড্রপ করতে আসে। কিন্তু আমার রুম অবধি এসে হয় আরেক ঝামেলা। নাহিদ চৌধুরীর দুজন লোক আমাকে বেহুশ অবস্থা মনে করে নেন্সিকাকেও ড্রাগসের ইঞ্জেকশন পুশ করে এবং আমার রুমে শুয়ে দিয়ে যায়, সাথে হিডেন সিসি ক্যামেরা ফিট করে। ওরা মনে করে আমি হুঁশে নেই, কিন্তু আমি তখন পুরাই হুঁশে ছিলাম। আমার ড্রাগসের নেশাও কেটে উঠছিল ততক্ষণে। নাহিদ চৌধুরীর পাঠানো দুজন লোক ছিল খান বাড়ির দুজন সার্ভেন্ট। এজন্য মূলত সকালে তোমার সাথে বাজে আচরণটা করি, কারণ ক্যামেরা পিছনে নাহিদ চৌধুরী ছিল। আর আমি তাদেরকে পালিয়ে যেতে দিতে চাচ্ছিলাম না। কিন্তু তুমি আমার জন্য 4টা দিন ধৈর্য ধরতে পারোনি, সুইসাইড অ্যাটেম্প করলে। এখন আবার বাপের বাড়ি এসে বসে আছো আমাকে ঠেঙ্গিয়ে। আমি বিগত কয়েক দিন ধরে বাসায় পর্যন্ত যাইনি। আমার রাতে তোমাকে ছাড়া ঘুম আসে না। অনেকটা রাতের অঘুমা আমি ঋত। তোমাকে ছাড়া আমার বাড়িতেও ভালো লাগে না। কিচ্ছু ভালো লাগে না। অসহ্য আর বিষাক্ত বিষ লাগে সবকিছু। হৃদ থামে। মায়ার হৃদকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে সবকিছু শুনে। ভুল বুঝাবুঝি কারণে আজ মায়া নিজের প্রথম সন্তানকে হারিয়েছে। এখন আবার হৃদকেও কষ্ট দিচ্ছে অকারণে। মায়া পাপী, ভীষণ অপরাধী। গুমরে কেঁদে উঠে মায়ার হৃদের কাছে ক্ষমা চাইল। একবার, দুবার, বারবার। কিন্তু হৃদ তৎক্ষণাৎ কিছু বলল না, চুপ থেকে মার মাথায় আদুরে হাত বুলাল। তার মাথায় এখন অন্য চিন্তা। তার বউ প্রেগনেন্ট হলো কিভাবে। হসপিটালের বাচ্চার হঠাৎ সংবাদ পেয়ে সে প্রচুর শোকট হয়েছিল। উত্তেজনায় জ্ঞানও হারিয়েছিল। কিন্তু নাই জিনিসের প্রতি হৃদের বরাবরই মায়া খুব কম লাগে। মার কনসিভ করা বিষয়টিও ঠিক তেমন ছিল। যখন শুনল মায়া কনসিভ করেছে তার সাথে সাথে মিসক্যারেজ বিষয়টিও সে শুনেছিল।
তার মনে বাচ্চাটার জন্য ভালোবাসা জন্মানোর আগেই সেটা শেষ হয়ে যায়। সে বরাবরই শক্ত মনের মানুষ। জীবিত মানুষের প্রতি তার মায়া দয়া লাগে না। সেখানে অনিশ্চিত বাচ্চার জন্য কি কষ্ট পাবে। হ্যাঁ, বাচ্চাটা তার ছিল, সেই জন্য মনে কোথাও হয়তো কিছু খারাপ লাগা অনুভব হয়। হয়তো তার বউ কষ্ট পাচ্ছে বলে এজন্য। কিন্তু সব কথা মূল কথা হলো, তার বউ প্রেগনেন্ট হলো কিভাবে? সে তো সতর্ক ছিল এসব বিষয়ে। তাহলে কিভাবে কি করলো তার বউ তার সাথে? নিশ্চয়ই কোনো কলকাঠি ঘুরিয়ে মিথ্যা বলেছে কোনো কিছু নিয়ে। কিন্তু সেটা কি? কিছু একটা তো রিড মিস করছে, যার জন্য তার বউ প্রেগনেন্ট হয়ে গেল। কিন্তু সেটা কি? তীব্র কৌতূহল নিয়ে রিদ মার মাথায় আদরের হাত বুলাতে বুলাতে মিহিসরে ডাকল, রিতো, হুম, একটা কথা সত্যি করে বলবে? কি? তুমি প্রেগন্যান্ট হলে কি করে? আমি তো সতর্ক ছিলাম এসব বিষয়ে। যেদিন ভুল হয়েছিল সেদিন আমি নিজে তোমাকে মেডিসিন খাইয়েছিলাম। তাহলে? হৃদের কথায় মায়া হাসফাস করল, চুরি ধরা পড়া ভয় পেল। মায়া জানতো একদিন না একদিন হৃদের সম্মোহনী এমন প্রশ্নের মুখোমুখি হবে সে। মার মেডিসিন না খাওয়ার সত্যিটা হৃদকে বললে যে রাগারাগি করবে তাও মায়া জানে। তাই মায়া সত্যিটা হৃদের কাছে চেপে গেল। হৃদের বুকে মুখ লুকিয়ে মিথ্যা বলল, আমি কি জানি, মনে হয় মেডিসিনের এক্সপায়ার ডেট ছিল, সেজন্য কাজ করেনি। মার মনগড়ার কথায় হৃদ বিশ্বাস করল না। অবিশ্বাস লাগলো। হৃদকে কেউ এক্সপায়ার ডেট মেডিসিন বিক্রি করবে? সেটাও সম্ভব। হৃদি মনা করে আবার বিশ্বাসও করল। মেডিসিন বললে হৃদ নিজে গিয়ে কিনে আনেনি, হোটেলের স্টাফ দিয়ে আনিয়েছিল প্রথম রাতের পর। হয়তো সেই মেডিসিনগুলোর মধ্যে ঝামেলা ছিল বা এক্সপায়ার ডেট ছিল। তার জন্য গোলমিল হয়ে বউটা প্রেগন্যান্ট হয়ে গেল। এবার থেকে তাকে আরও সতর্ক থাকতে হবে। এসব সেন্সিটিভ বিষয়ের কাজগুলো হৃদ নিজে করবে এরপর থেকে। মনে খচখচ নিয়ে হৃদ নিজের কথার সত্যায়িত যাচাই করতে মায়াকে নিজের বুক থেকে টেনে মুখোমুখি করে সন্দেহ গলায় বলে, সত্যি তো তুমি কিছু করনি? মায়া নাক টেনে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, সত্যি আমি কিছু করিনি, সব দোষ মেডিসিনেরই ছিল, আমি কিছু জানি না। হৃদ বিশ্বাস করল। মার কপালে চুমু খেয়ে উঠে বসল মায়াকে নিয়ে। হাত বাড়িয়ে খাটের কোনায় ল্যাম্পের আলোয় জ্বালিয়ে মায়ার দিকে তাকিয়ে বলল, বারান্দায় দেখ একটা প্যাকেট আছে, এইটা নিয়ে আসো। যাও। হৃদের কথা অনুযায়ী মায়া গেল। বারান্দায় এক কোনায় একটা শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে সেটা উঠিয়ে হাতে নিল। হৃদের কাছে যেতে যেতে দেখল ব্যাগের ভিতর হৃদের এক সেট কাপড় আর একটা ছোট প্যাকেট। সেটা কি মায়া জানে না। মায়ার রুমে এসে দেখল হৃদ ফ্লোরে পা নামিয়ে খাটের বসে আছে। মায়া এগিয়ে গিয়ে হৃদের দিকে প্যাকেটটা দিতে দিতে বলল, নেন। হৃদ মায়া থেকে সেটা হাতে নিল। প্যাকেটের ভিতর হাত ঢুকিয়ে কাপড়ের সাথে ছোট আরও একটি প্যাকেট ছিল, সেটা হাতে নিল। শপিং ব্যাগটা পাশে রেখে কাগজ ছিঁড়ে সেখানে থেকে পিল ট্যাবলেট বের করল। মায়া ঔষধটা দেখে চমকে ওঠে। হাঁসফাঁস করে হৃদের দিকে তাকালো। যদি মায়া ঔষধটা খেতে না করে তাহলে এই মুহূর্তে রুমের ভিতর আরও একবার তাণ্ডব ঘটে যাবে। মার না করার মতো উপায় নাই। কিন্তু মায়া ঔষধটা খেতে চায় না। ওর আরও একটা বাবু চায়। ঔষধটা খেলে হবে না। মায়া কি করবে? কি করবে ভেবে মায়া হাতের আঙ্গুলে ওড়না পেঁচাতে লাগলো। হৃদ প্যাকেট থেকে ঔষধ ছাড়িয়ে মার হাত টেনে নিজের পাশে বসাল। হৃদ পানির খোঁজ করতেই মায়া আঙ্গুল দিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা পানির জগটা দেখিয়ে দিতেই হৃদ সেদিকে এগিয়ে গেল। জগ থেকে গ্লাসে পানি ঢেলে পুনরায় মার কাছে ফিরে আসল। মুখোমুখি দাঁড়িয়ে মার হাতে মেডিসিন আর পানির গ্লাসটা তুলে দিল খাওয়ার জন্য। মায়া দুটো জিনিস হাতে নিয়ে হৃদের দিকে তাকালো অসহায় দৃষ্টিতে। হৃদ শান্ত স্বরে বলল, খাও, এবার আর ভুল হবে না। এই মেডিসিনগুলোরও এক্সপায়ার ডেট আছে। আমি নিজে গিয়ে চেক করে এনেছি তোমার জন্য। এবার খাও। মায়া ভয়ার্ত ভঙ্গিতে হাঁসফাঁস করে হৃদের সামনে পিল ট্যাবলেটটা মুখে নিল। গ্লাসের পানি মুখে নিয়ে সেটা খেয়ে নিতেই হৃদ অবিশ্বাসে মায়াকে বলল, খাও করতে। মায়া সত্যি ঔষধটা খেয়েছে কিনা দেখতে। মায়া দুই ঠোঁট ফেরে হা করে হৃদকে দেখালো। হৃদ দেখল। সন্তুষ্টি হয়ে মার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে জায়গায় রাখতে গেলে মায়া সেই ফাঁকে জলদি করে গালের ভিতর থেকে ঔষধটা বের করে নিল। এবং হৃদের ফিরে আসার আগে আগে খাটের নিচে সেটা ডিল মেরে ফেলে দিল। মার সত্যি বেবি চায়। একটা না অনেকগুলা চায়। আর তার জন্য মার যা করা লাগে করবে। তারপরও হৃদকে পরিবারের সাথে বাঁধতে চায়। হৃদ সন্তুষ্টিতে গ্লাস রেখে মার পাশে বসতে বসতে বলল,
রুমের ওয়াশরুমটা কই? মায়া ডাগর ডাগর চোখ তুলে অবুঝ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ মার অবুঝ অসহায় দৃষ্টি দেখে চেতে উঠে বলে, ডন্ট টেল মি ঋত, কি এই রুমে ওয়াশরুম নেই? তাহলে আমি তোমাকে ছাদ থেকে নিচে ফেলে দিব কিন্তু। মায়া হাঁসফাঁস করে বলে, ওয়াশরুম আছে তো, কিন্তু মেয়েলি ওয়াশরুমে অনেক কিছু থাকে এক্সট্রা। আপনি বসুন, আমি সবকিছু সরিয়ে দিচ্ছি। তার দরকার নেই, তোমাকে নতুন দেখছি না আমি। বিগত 3 বছর ধরে তোমার এই মেয়েলি জিনিসপত্র দেখতে দেখতে অভ্যস্ত আমি। কতবার যে তুমি আমার সামনে কাপড় চেঞ্জ করেছ তার হিসাব করা দেয়। তাই ওয়াশরুমের সবকিছু হজম করতে পারবো আমি। হৃদের কথায় মায়া চমকে উঠে বলে, মানে? হৃদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এত কিছু শুনে তুমি কি করবা? আমি বললে তোমার হজম হবে না, উল্টো আমাকে খারাপ ভাববে। হৃদের সাথে সাথে মায়াও উঠে দাঁড়ালো, অধৈর্যের গলায় বলল, না, খারাপ ভাববো না, আপনি বলুন, আমি শুনব। হৃদ ঠোঁট কামড়িয়ে দুষ্ট হেসে চুলে হাত চালিয়ে সেট করতে করতে বলল, উমার খান বাড়িতে আসার পর আমি তোমার রুমে হিডেন ক্যামেরা সেট করে রেখেছিলাম। দূরে থেকেও আমি সব সময় তোমাকে নজরে রাখতাম। দিন আমার ব্যস্ততায় কাটলেও রাতটা চলতো না তোমাকে না দেখে। মন অচলে সারাদিনের ফুটেজ দেখতাম বসে বসে। সেখানে তুমি রুমের ভিতর যা করতে সবকিছুই দেখতাম। এমনকি তোমার অসংখ্য বার কাপড় চেঞ্জ করা, পুনরায় পরা সবটায় সেই ফুটেজ থাকতো। এবার মাঝে মধ্যে তোমার টাওয়াল খুলে যাওয়ার বিষয়টাও থাকতো। আমি হৃদের কথা শেষ করার আগেই মায়া হামলে পড়ল হৃদের উপর। লজ্জায় আশ্বাস হয়ে হৃদের বুকে ধাক্কা দিতে দিতে বলল, ছি, আপনি এত খারাপ, বাজে লোক, সবসময় আমার সাথে এমন করেন কেন? হৃদ শব্দ করে হেসে উঠে মার দুহাত আটকিয়ে নিজের উন্মুক্ত বুকে চেপে ধরতে ধরতে বলে, এজন্যই বলতে চাইনি। আমি বাজে হলাম কিভাবে? পর নারীকে দেখছিলাম নাকি? বাল্যকালের বউ ছিলে তুমি আমার। হুট করে তোমার বড় হয়ে যাওয়াতে টেনশনে থাকতাম অন্য ছেলের সাথে মিশে না যাও। এজন্য সবসময় কড়া নজরে রাখতাম। কোনো ছেলেকে তোমার আশেপাশে ভিড়তে দিতাম না। তোমার সবকিছু আমার হাতেই থাকতো। কতটা কার সাথে মিশবে সেটা নিয়ে। বাকি রইল তোমার রুমের বিষয়টি। তাহলে বলল, তুমি ওয়াশরুমে কাপড় চেঞ্জ না করে রুমে করলে এখানে আমার কি দোষ? আমি তো দেখার জিনিসই দেখছি, তাই না? আমাদের বিয়ে না হলে হয়তো এমনটা করতাম না, লিমিটে থাকতাম। কিন্তু বিবাহিত বউ ছিলে বলে লিমিটে ছিল না। বিন্দাস দেখছি সবকিছু। মায়া লজ্জায় আশ্বাস হয়ে মিলিয়ে গেল। ছি, এসব যদি মায়া পূর্ব থেকে জানতো তাহলে কখনোই রুমে ড্রেস চেঞ্জ করতো না। মায়া লজ্জা সিটিয়ে গিয়ে হৃদের বুকে ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিতে চেয়ে বলল, ছি, আপনি এত খারাপ। হৃদ বাধা দিল, মায়াকে নিজের বুকে জড়িয়ে নিয়েই বলল, হ্যাঁ, আমি এতই খারাপ। বলেছিলাম হজম হবে না তোমার। যাও এবার গোসল করে রেডি হও। আমরা এখন বের হলো। গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, যাও। চমকে হৃদের বুকে থেকে মুখ উঠিয়ে বলল, এখন? হ্যাঁ। মায়া হাঁসফাঁস করে বলল, আব্বু মানবে না তো? আমার বউ আমি নিয়ে যাব। তোমার বাপকে কেন জিজ্ঞাসা করতে যাব? আব্বু কষ্ট পাবে তো? মানে আমি কষ্ট পেলে তোমার চলবে? আমি এমনটা বলিনি তো। তাহলে বিনা শব্দ করে চুপচাপ চলো আমার সাথে। আজকে তুমি আমার সাথে না গেলে আমি চিরজীবনের জন্য দেশ ছেড়ে চলে যাব। আর আসবো না তোমার কাছে। বারবার এই মনমালিন্যতা ভালো লাগছে না আমার। মায়া ভয়ার্ত মুখে চুপ থাকলো। মাথা নাড়িয়ে হৃদকে সম্মতি দিয়ে বলল, সে হৃদের সাথে যাবে। হৃদ সন্তুষ্টি হলো। মায়াকে বলল গোসল করতে। মায়া গেল। সময় নিয়ে গোসল করে মাথায় তাওয়াল বেঁধে বের হয়ে হৃদের কাপড় গুছিয়ে দিল। হৃদক গোসলে পাঠিয়ে মায়া ততক্ষণে হৃদের জন্য একটা ব্ল্যাক কফি করে আনল। আসার সময় হাতে শফিকুল ইসলামের একটা লুঙ্গি নিয়েও আসল। মায়া হৃদকে কখনো লুঙ্গি পরতে দেখেনি, এমনকি শর্ট হাফ প্যান্টও না। মায়া ইচ্ছা হৃদ এই লুঙ্গিটা পরুক, অন্তত একটা বারের জন্য হলেও পরুক। মায়া দেখবে লুঙ্গিতে কেমন দেখায় হৃদকে। দুষ্টুমি বুদ্ধিতে মায়া হাতের কফিটা খাটের পাশে ছোট টেবিলে উপর রেখে শপিং ব্যাগের ভিতর হৃদের কাপড়গুলো কম্বলের নিচে লুকিয়ে ফেলে হাতের লুঙ্গিটা বিছানার উপর রাখতে রাখতে হৃদ ওয়াশরুম থেকে বের হলো কোমরে সাদা টাওয়াল বেঁধে। মায়া সেদিকে তাকালো। হৃদ এগিয়ে এসে নিজের কাপড় খুঁজ করতেই মায়া শফিকুল ইসলামের লুঙ্গিটা হাত বাড়িয়ে এগিয়ে দিল। হৃদ সেটা হাতে নিল না, বরং কপাল কুঁচকে লুঙ্গিটা দেখে মায়াকে বলল, এটা কি? লুঙ্গি আপনার জন্য, নিন পরুন এটা। এসব আমি পরি না। যাও, আমার কাপড় নিয়ে আসো।
মায়া বেঁকে বসে বলল, একটা বার পড়ুন না প্লিজ। আমি দেখি। পড়ুন না। নো। হৃদ বিছানার আশেপাশে নিজের কাপড়ের খোঁজ করে না পেয়ে বিরক্তিতে কপাল কুঁচকে এলো আরো। মায়া হৃদের হাত টেনে হৃদকে নিজের মুখোমুখি করে লুঙ্গিটা হাতে তুলে দিতে দিতে বলে, এমন করছেন কেন? একটা বার পরলে কি এমন হয় লুঙ্গিটা? সবাই তো পরে। সবাই যা করে আমি তা করি না। আবার আমি যা করি সবাই তা করে না। সাধারণ মানুষ গুন্ডামি করে না কিন্তু সেটা আমি করি। সো ডোন্ট এক্সাম্পল আদার্স পারসন। আমি এসব কাপড় পরতে জানি না। কখনো পরেনি। তাই নিয়ে যাও এটা। আমার কাপড় বের করো। অসন্তুষ্টে মায়া অনড় দাঁড়িয়ে রইল। সেই হৃদকে লুঙ্গি পরাবেই। হৃদের বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠল। বার কয়েক মায়াকে ধমক লাগালো। কিন্তু মায়া লুঙ্গি হাতে দাঁড়িয়ে থাকলো। না হৃদের কাপড় ফিরতে দিচ্ছে আর না নড়ছে। হৃদ অতিষ্ঠ হয়ে লুঙ্গিটা হাতে নিল। উল্টিয়ে পাল্টিয়ে কাপড় দেখে বলল, এটা কিভাবে পরে? আমি জানি না এসব পরতে। হৃদের কথায় মায়া খুশি হয়ে তাড়াহুড়োয় বলল, এটা মাথা ঢুকিয়ে পরে নিলে হবে। হৃদ বিরক্তির ভঙ্গিতে সেটা মাথা ঢুকিয়ে উল্টো পরে নিল টাওয়ালের উপর দিয়ে। এত বড় কাপড় কি করে পরবে সেটা ভেবে না পেয়ে বারবার এটা নড়েচে দেখতে লাগলো। তারপরও লুঙ্গিটার গুছাতে পারছে না। সে ছোট থেকেই বিদেশের মাটিতে বড় হয়েছে বাবা মার সাথে। এমনকি মায়াকে বিয়ে করার সময়ও বিদেশ থেকে দেশে এসেছিল নিজের পরিবারের সাথে। হেনা খান আরাফ খানকে নিয়ে তখনও বাংলাদেশে থাকত। তাছাড়া তার পরিবারের কোনো পুরুষকে এসব পড়তে দেখেনি সে। বাংলাদেশের সাধারণ মানুষকে পড়তে দেখেছে। কিন্তু তার কখনোই পড়া হয়নি। এখন বউয়ের প্যারায় পড়ে কত কিছু না নতুন নতুন করতে হচ্ছে তাকে। হৃদের এলোমেলো লুঙ্গি গুছানোর চেষ্টাতে মায়া হেসে উঠল। হৃদ চোখ তুলে তাকালো মায়ার সুন্দর হাসির দিকে। হৃদ হয়তো মার এই হাসিটাকে বিগত কয়েকদিন মিস করছিল। বড্ড মিস করছিল বউয়ের আবল তাবল পাগলামিগুলোকে। আজ যেন হৃদের অস্থির মনটা শান্ত হলো। মার বিগত দিনের জেদগুলো মোটেও পছন্দ হয়নি তার। তার বউ কমল। তাকে কমল আচরণেই মানায়। শুধু শুধু জেদ কেন করবে? হৃদ লুঙ্গিটা পরল না। সেটা খুলে বিছানায় ফেলে মার নাক টেনে নিজের কাছে আনতে আনতে আদুরে গলায় বলল, এত জেদ কোথায় থেকে আসে এত ছোট শরীরে? হ্যাঁ। মায়া নাক খুঁজতে খুঁজতে হেসে হৃদকে বলে, আপনার থেকে শিখেছি। হৃদ মার কপালে টুকা মারতে মারতে বলে, আমি তোমাকে রাগ শেখায়। আর কিছু শিখতে পারো না? এত আদর করি, সেগুলো শিখতে পারো না? কয়ে একদিন তো আমাকে আদর করতে দেখি না। ছি, সব সময় বাজে কথা কেন বলেন আপনি? ভালো কথা বলতে জানেন না। বউ দেখলে মাথা ঠিক থাকে না তাই এর থেকে ভালো কথা মুখ থেকে বের হয় না আমার। এরপর থেকে এমন আলাদা হওয়ার জেদ করো না বউ কেমন? মায়া মাথা নাড়ালো। দু হাতে হৃদের পেট জড়িয়ে বুকে পরম শান্তিতে মাথা রাখল। মায়া জান হৃদ। মায়া নিজেও অপদস্থ নিজের জীবনের আগত একটার পর একটা বিপদের সম্মোহনী হতে হতে। মায়া আর ঝামেলা চায় না। তবে বিগত কয়েক দিনের পরিস্থিতি থেকে মায়া যেটা শিক্ষা পেল সেটা হলো, আর যাই হোক না কেন জীবনে কখনো হৃদকে ভুল বুঝে দূরে সরে যাবে না সে। বরং যত কিছুই হোক না কেন মায়া হৃদের সাথেই থাকবে। মায়া ভালোবাসে তো ওর মিস্টার ভিলেনকে। অনেক ভালোবাসে।